হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে চলে আসলাম অ্যাপাচি RTR 160। এই বাইকটা মেজর সার্ভিস কাজ হবে, মানে এমন কোনো কিছু বাদ যাবে না যেখানটায় মানে যে পজিশানটায় কাজ হবে না। টোটাল গাড়িটার কাজ হবে, ঝেড়ে কাজ ঝাড়াই। তো চলো, ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো। তো চলো, আমাদের যেমন প্রতিটা সার্ভিস কাজে গাড়িটা ফার্স্ট ধুয়ে নেওয়া হয়, সেরকম ধুয়ে নেওয়া হয়েছে। এরপরে পেছনের চাকা থেকে কাজ চালু করা হচ্ছে। তো চলো, পেছনের চাকা তো খুলেই নেওয়া হয়েছে। এইবারে স্পকেট বেয়ারিংটা খুলে নিলাম। স্পকেট বেয়ারিংটা চেঞ্জ করতে হবে। স্পকেট বেয়ারিংটা দেখলাম খারাপ আছে, গজে বেড়াচ্ছে। তো স্পকেট বেয়ারিংটা চেঞ্জ হবে, চাকার বেয়ারিংগুলো ঠিক আছে। তো চলো, প্রথমত চাকার যে গ্রিজগুলো আছে, গ্রিজগুলো হাওয়া মেরে পরিষ্কার করে নিয়ে গ্রিজ করব। স্পকেট বেয়ারিংটা চেঞ্জ করে দেবো, তবে চাকাটা ফিটিং করব চেন ফেন অ্যাডজাস্ট করে। তো চলো, দেখলেই বুঝতে পারবে যে মেজর সার্ভিসের কাজগুলো কী কী হয়ে থাকে। তো এই হলো স্পকেট বেয়ারিং, নতুন স্পকেট বেয়ারিংটা গ্রিজ করে তবে স্পকেট বেয়ারিংটা ফিটিং করব। নতুন অবস্থায় বেয়ারিংয়ে গ্রিজ দেওয়া থাকে, কিন্তু খুব হালকা সামান্য দেওয়া থাকে। আমি বেয়ারিংটা পুরো ভালোভাবে গ্রিজ করে তবেই স্পকেট কাপলিংয়ের মধ্যে ফিটিং করব। এই যে পেছনের ডিশের যে ক্যালিপারটা দেখছো, ক্যালিপার তো গ্রিস করাই হবে, প্লাস ডিশের যে ব্রেক প্যাডগুলো আছে, ব্রেক প্যাডগুলো জল দিয়ে ওয়াশ করে হাওয়া মেরে তবেই ফিটিং করা হবে। ক্যালিপার যে রাবারগুলো থাকে, প্রোটেকশন রাবারগুলো চেক করে নেব, যদি খারাপ থাকে প্রোটেকশন রাবার চেঞ্জ করে দিতে হবে। তো প্রোটেকশন রাবার ভালো ছিল, ওর জন্য চেঞ্জ করা হলো না। ক্যালিপারটা গ্রিস করে যে শুগুলো ওয়াশ করে নেওয়া হয়েছিল, শুগুলো ওয়াশ করে এবারে ফিটিং করা হচ্ছে। এই যে আমি কিন্তু প্রতিটা সার্ভিস গাড়িতে যেসব গাড়ি চেন লক থাকে, চেন লকগুলো আমাদের চেক করে নেওয়া হয়। কারণ কি, চেন লক যদি খারাপ থাকে, গাড়ি রানিং অবস্থায় কটকট করে একটা আওয়াজ হয়। তো এটা চাকার প্রতিটা পাকে এটা কটাস কটাস করে আওয়াজ আসে, সেটা চেন লক থেকে আসে। তার জন্য চেন লকটা দেখে নিয়েছি,
ভালো কি খারাপ আছে, ভালো ছিল বলে তার জন্য চেঞ্জ করা হয়নি। আর এই যে সামনের স্পকেট, প্রতিটা গাড়ির সামনের স্পকেট গ্রিস করে দেওয়া হয়। সামনের স্পকেট গ্রিস হয়ে যাওয়ার পর সামনের যে স্পকেট কভারটা থাকে, স্পকেট কভারটা ফিটিং করা হবে। ফিটিং করার পরে তবে চেনে কিন্তু এমনি পোড়া মোবিল কিংবা অন্য কিছু দেওয়া হবে না। এতে ক্যাস্ট্রয়েলের যে স্কুটির যে গিয়ার অয়েল থাকে, গিয়ার অয়েলটা দেওয়া হবে। কারণ এই স্কুটির এই গিয়ার অয়েলটা দিলে চেনের পারফরমেন্স খুব সুন্দর থাকে, চেনে আওয়াজ তো থাকেই না, চেনটা একদম স্মুথ থাকে, মানে কোনো রকম চেনের লিঙ্ক ধরে নেওয়ার সেরকম কোনো প্রবলেম আসে না কখনো। তো সেই কারণে আমরা প্রতিটা ওপেন চেন গাড়ি যেগুলো খোলা চেন, সেই গাড়িতে আমরা এই যে স্কুটির গিয়ার অয়েল, এই গিয়ার অয়েলটাই ব্যবহার করে থাকি। তো এই স্কুটির গিয়ার অয়েলটা দেওয়াতে রেসপন্স খুব ভালোই পেয়েছি। তার জন্যই আমি সবসময় স্কুটির গিয়ার অয়েলটাই খোলা চেনগুলোতে ব্যবহার করে থাকি। তো চলো এবারে চলে আসলাম সামনের চাকাতে। তো সামনের চাকার হাইড্রোলিক অয়েল চেঞ্জ হবে। হাইড্রোলিক অয়েল দুটো চেঞ্জ করে যে ডিশের ক্যালিপার আছে, ক্যালিপারগুলো গ্রিস করতে হবে, শুগুলো ওয়াশ করে লাগাতে হবে। এই যে ক্যালিপারটা খুলছি, দেখলেই বুঝতে পারবে যে ক্যালিপারটা আগে যেখানটা কাজ হয়েছে, হয়তো যখন শু চেঞ্জ হয়েছে তখনও হয়তো গ্রিস করেনি, যার ফলে কী হয়েছে যে ক্যালিপারের যে বুশগুলো সেগুলো কিন্তু পুরো জং পড়ে গেছে। সচরাচর যদি গ্রিস ঠিকঠাক থাকে কখনোই জং পড়বে না। তো এই যে বুঝতেই পারছো হাইড্রোলিক অয়েল পুরো খারাপ হয়ে গেছে, বাজে গন্ধও বেরোচ্ছে। তো চলো হাইড্রোলিক অয়েলটা ড্রেন করে আমি সামনের চাকার কাজ করবো এবারে। দেখতেই পারলে অয়েল এতটা খারাপ হয়ে গেছে, দুটো হাইড্রোলিকের অয়েলের কালার দু রকম হয়ে গেছে, একটা সাদা একটা সবুজ। তো চলো এবারে সামনের চাকার বিয়ারিংগুলো গ্রিস করে নিই। এই যেমন হাওয়া দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় বিয়ারিংগুলো, সেরকম একই পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে বিয়ারিংগুলো গ্রিস করে বিয়ারিংয়ের যে অয়েল সিলগুলো থাকে সিলগুলো লাগিয়ে দিয়ে এইবারে হাইড্রোলিকের ভেতরে নতুন অয়েল ঢেলে হাইড্রোলিকগুলো ফিটিং করব। তো চলো আমার চাকা টাইট করলে সামনের চাকার কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে আমি ক্লাচ কভারটা করবো, কারণ ক্লাচ প্লেটটা খারাপ আছে, ক্লাচ প্লেটটা চেঞ্জ করতে হবে। তো চলো মোবিলটা ডেন করে নিই, ক্লাচ কভারটা খুলে নিই। তো ক্লাচ কভার খুলে নিয়েছি, বুঝতেই পারছো ক্লাচ প্লেট জ্বলে কেমন গাদ হয়ে গেছে পুরো। তো চলো ক্লাচটা খুলে নিই। ক্লাচটা খুলে নেওয়ার পর এইবারে
এই যে নোংরাগুলো আছে এগুলো আমি তেল মেরে ভালো করে পরিষ্কার করে তবে কিন্তু ক্লাচ প্লেটটা ফিটিং করব। তো চলো ক্লাচ প্লেটটা ক্লাচের সেটটা পুরো খুলে নেওয়ার পরেই বোঝা যাবে যে কমপ্লিট সেট লাগবে না ক্লাচ প্লেট স্টিল প্লেট দিলে কাজ চলে যাবে। তো চলো, না খুললে কিছুই বলা যাচ্ছে না, খোলার পর তোমাদের অবশ্যই দেখাবো, দেখলে তোমরাও বুঝতে পারবে ভালো। তো এই যে দেখতেই পাচ্ছ ক্লাচের টোটাল সব হাফ সেন্টার যা ছিল সবই খেয়ে গেছে। তো আমার টোটাল সেটটাই লাগবে, ক্লাচ প্লেট, স্টিল প্লেট, হাফ সেন্টার সব লাগবে। তো চলো আমি এটাকে আগে তেল মেরে পরিষ্কার করে নিই, তবে ফিটিং করব। তো চলো, তেল মেরে ওয়াশ করে নেওয়া হয়ে গেছে। এইবারে কিন্তু আমি নতুন ক্লাচ প্লেটটা মোবিলে চুবিয়ে রেখেছি, এইবারে আমি এক এক করে ফিটিং করব। তো চলো ক্লাচ প্লেটটা ফিটিং করেই নিই। তো এই যে সবই দেখতে পাচ্ছ টিভিএসের অরিজিনাল মাল, অরিজিনাল পার্টস। তো চলো এই যে দেখতেই পারলে সব হচ্ছে টিভিএসের অরিজিনাল পার্টস দিয়ে কাজ করা হচ্ছে। তো এই যে হাফ সেন্টারগুলো, এর মধ্যে কিন্তু আমি যে ক্লাচ প্লেটটা কিন্তু আমি সেন্টারের মধ্যে মানে বসাবো। তার আগে আমি মোবিলের মধ্যে ক্লাচ প্লেটটা ভিজিয়ে রেখেছিলাম, এতে কী হবে ক্লাচের পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে। তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি এক এক করে ক্লাচ প্লেটগুলো তুলে মোবিল থেকেই তুলে বসাচ্ছি। তো চলো ক্লাচ প্লেটটা সেটিং করে নেওয়া যাক। এরপরে যে ক্লাচ হাউজিংটা আছে হাউজিংটা বসাবো। তো হাউজিংটা বসানোর সময় একটু অসুবিধাই হয়, কারণ এর পেছনে লক করা থাকে। তো একটা পাইপ দিয়ে যদি হালকা করে ঠুকে দেওয়া যায় হাউজিংটা কিন্তু নর্মালি বসে যাবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মোবিল পাম্পের যে পুলিটা আছে, পুলিটা ওই দিকেও একটু খেয়াল রাখতে হবে। তো চলো ক্লাচটা সেটিং করে নেওয়া যাক। ক্লাচ গ্যাসকেটটা কেটে গেছিলো, ক্লাচ গ্যাসকেটটা নতুন নিয়ে দিলাম। আর এই যে দেখালাম যে বলটা, এটা কিন্তু মাস্ট, এটা খেয়াল রাখবে ক্লাচ কভার জোড়ার ফিটিং করার আগে যে বলটা আছে কি, নয়তো ফের কিন্তু ক্লাচ করতে হবে। তো চলো ক্লাচ কভারটা ফিটিং করে নিই। যে মোবিল ফিল্টার আছে, মোবিল ফিল্টারটাও নতুন দিয়ে দেবো, কারণ কি মোবিলের তো অবস্থা দেখলেই যে ইঞ্জিনের যে অবস্থা, তো তার জন্য কিন্তু আমি মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে দেবো। তো চলো বন্ধুরা এবারে ফিল্টারটা খুলে নিই। ফিল্টারটা খুলে নিয়ে ফিল্টারটা তেল দিয়ে ওয়াশ করে তবে কিন্তু ফিটিং করব। তো চলো ফিল্টারটা তেল দিয়ে ওয়াশ করে নিয়েছি। এইবারে আমি ফিল্টারটা ফিটিং করার আগে একটু মোবিল দিয়ে ফিল্টারটাকে ফিল্টারটায় মোবিল লাগিয়ে নেবো। এতে কী হবে যে ধুলোটা ফিল্টারে আটকে থাকবে, মোবিলের জন্য কিন্তু কার্বোরেটরে যেতে পারবে না। মোবিলেই ফিল্টারের গায়ে মোবিল দেওয়াতে ফিল্টারের মধ্যেই ধুলোটা আটকে থাকবে।
তার জন্যই কিন্তু মোবিলটা দিয়ে দেওয়া। তো চলো ফিল্টারটা ফিটিং করে নিই। তো চলো এবার অ্যাক্সিলারেটরটা দেখাই। অ্যাক্সিলারেটরটা প্রচণ্ড টাইট। তো চলো খুললে বুঝতে পারবে যে এর ভেতরে কী অবস্থা হয়ে গেছে। এই যে বুঝতে পারছো পুরো জং পড়ে গেছে। তো এটাকে আমি আগে পেট্রোল দেবো, পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে তবে কিন্তু মোবিল দিয়ে ফিটিং করছি। এই দেখো বুঝতেই পারলে অ্যাক্সিলারেটরটা পুরো ইজি হয়ে গেছে। এটা মানে নিজে হাতে না ধরলে বুঝতে পার। তো চলো বন্ধুরা, আজকের সার্ভিস কাজটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু সার্ভিস কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সামনের দিন তোমাদের যে সার্ভিস কাজটা দেখাবো সেটা হলো ক্লাসিক 350 মডেল। তো চলো আজকের সার্ভিস কাজটা এই পর্যন্তই। আমার তো গাড়ি রেডি হয়ে গেছে। সামনের দিন তোমাদের সাথে ক্লাসিক 350 ক্লাসিকের ফুল সার্ভিস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা।